আজকে কিছুক্ষণ আগে ঘোষণা করা হয়েছে এবং এখানে 5 রাজ্যে নির্বাচনের ফল ঘোষণার পর এটা সিদ্ধান্ত। আপনারা কিভাবে বিষয়টিকে দেখেন? যেখানে ইতিমধ্যে প্রচুর পরিমাণে কাটাও হচ্ছে এমপ্লয়ীদের কাছ থেকে, সেই স্ল্যাবটাও বাড়িয়ে দেওয়া এবং কালকে 4টি রাজ্যে নির্বাচন ইপিএফ এর সুদ কমিয়েছে কেন্দ্রীয় সরকার এবং এটা অত্যন্ত একটা উদ্বেগজনক এবং বিপজ্জনক সিদ্ধান্ত। মধ্যবিত্ত, নিম্নবিত্ত যারা বিভিন্ন ধরনের কাজে এই ইপিএফ এর উপর নির্ভরশীল, যারা সঞ্চয়ের উপর নির্ভরশীল, সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষরা রয়েছেন, সেখানে যেভাবে ইপিএফ এর সুদ গত 10 বছরের সব থেকে কম জায়গায় নিয়ে গেল কেন্দ্রীয় সরকার, তার তীব্র প্রতিবাদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস করছে। এবং এক্ষেত্রে আমাদের খুব স্পষ্ট বক্তব্য যে 4টি রাজ্যে নাকি ওরা জিতেছে, তো এই জয়ের উৎসব করছিল না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দিলেন, তো এই 4টি রাজ্যে বিজেপি তথাকথিত জয়ের উপহার দিলেন জনগণকে, দেশবাসীকে এই কেন্দ্রীয় সরকার। একের পর এক জনবিরোধী নীতি নিয়ে তারা চলছেন। প্রধানমন্ত্রী ভাষণে স্পষ্ট ইঙ্গিত ছিল মূল্য বৃদ্ধি, তিনি যুদ্ধের দিকে আঙুল তুলছেন, ভুল, বিভ্রান্ত করছেন মানুষকে। কারণ যুদ্ধের অনেক আগে থেকে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, কৃষকের সার, জীবনদায়ী ওষুধ, ভোজ্য তেল সবের দাম বাড়ছে। ওনারা বলেন ভারত মাতা কি জয়, কিন্তু মায়ের গলা থেকে গয়নাগুলো একের পর এক খোলা বাজারে বিক্রি করছেন। এয়ার ইন্ডিয়া বিক্রি করে দিয়েছেন, জীবন বীমা নিগম খোলা বাজারে ছাড়ছেন শেয়ার। একটা বিপজ্জনক দিকে নিয়ে যাচ্ছেন তারা। এই পরিস্থিতিতে আমরা তীব্র নিন্দা করছি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। আমরা চাই বিজেপি দুর্বল হোক, বিজেপি পরাজিত হোক, বিজেপির এই জনবিরোধী নীতি থেকে ভারতবর্ষের মানুষকে মুক্ত করা আমাদের লক্ষ্য। আমরা সেই লড়াই চালিয়ে যাব। তুলনায় পশ্চিমবঙ্গের দিকে আপনারা যদি তাকিয়ে দেখেন, তাহলে দেখবেন এই লকডাউন পরিস্থিতিতে সারা দেশে মাথাপিছু আয় যখন কমেছে, তখন নানা সামাজিক সুরক্ষার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলায় মাথাপিছু আয় বাড়িয়েছে। কিন্তু দেশের মানুষের কাছে সামাজিক সুরক্ষা নেই। নরেন্দ্র মোদী শুধু কর্পোরেট জগৎ এবং তার বন্ধু বান্ধব তাদের কথা ভাবেন। ইপিএফ এর সুদ যেভাবে কমানো হলো, এই ধরনের একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে যেখানে মানুষকে লড়াই করতে হচ্ছে, সেটা জনবিরোধী সরকার, জনবিরোধী নীতি, জনবিরোধী বিজেপি এবং তাদের এই সর্বনাশা নীতিগুলি নিয়ে তারা এগোচ্ছে। আমরা তীব্র প্রতিবাদ করছি। সংসদের ভেতরে, সংসদের বাইরে, সর্বত্র তীব্রভাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এই প্রতিবাদ চালিয়ে যাবে। অধীর চৌধুরী বলেছেন আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের টুটি চেপে ধরেছেন সর্বত্র। গোয়ার পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন যে মারাভাতে ছাই দিয়েছে কংগ্রেসে, এবং যে কংগ্রেস তাকে আইডেন্টিটি দিয়েছিল সেই কংগ্রেসকে সর্বতভাবে ক্ষতিগ্রস্ত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বলি, অধীর চৌধুরী বিভ্রান্তিকর রাজনীতি করছেন। উনি ওনার নেতৃত্বে পশ্চিমবঙ্গে ওনার দল শূন্যে পৌঁছেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছিলেন কারণ কংগ্রেস সিপিএম এর বিরুদ্ধে লড়াইটা করছিল না। বাংলার মানুষ তাকে মান্যতা দিয়েছেন, তার দলকে স্বীকৃতি দিয়েছেন। এটাই আসল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গে তারাই সরকার গঠন করেছেন। আর অধীরবাবু এবং কংগ্রেস যে সিপিএম 55,000 বিরোধী কর্মী সদস্য সমর্থকের উপর সন্ত্রাস, তাদের রক্তাক্ত হাত, তাদের সঙ্গে হাত মিলিয়ে 2016 সালে তারা পশ্চিমবঙ্গে ভোট লড়েছিল। রাহুল গান্ধী, বুদ্ধদেব ভট্টাচার্য একসঙ্গে সভা করেছিলেন। 2021-এ আবার সেই সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে অধীর চৌধুরী লড়েছেন। কি উদ্দেশ্য? তৃণমূলের ভোট কেটে বিজেপি বিরোধী ভোট ভাগ করে বিজেপিকে জিতিয়ে দেয়। বিজেপির দালাল, বিজেপির এজেন্টের ভূমিকা পালন করেছে সিপিএম আর কংগ্রেস।
গোয়াতে কি হয়েছে? গোয়াতে কেন যেতে হলো তৃণমূল কংগ্রেসকে? গতবার নির্বাচনের পর তো কংগ্রেসের এমএলএরা জিতেছিলেন, আপনারা তো এমএলএ ধরে রাখতে পারেননি, তারাই তো বিজেপি হয়ে গেল। আপনারা তো বিজেপি সরকারটা করলো যারা, তারা তো কংগ্রেসের এমএলএ। আমরা মাত্র 3 মাস চেষ্টা করেছি। এই 3 মাসের মধ্যে 6% ভোট, বামেরা কথা বলছেন, কংগ্রেস কথা বলছে, গোয়ায় 3 মাসের মধ্যে 6% ভোট। যদি জোটের অঙ্ক দেখেন 12% ভোট। অত ভোট আপও পায়নি। বামেদের দেখুন, কংগ্রেসকে দেখুন, বিহারে কি হয়েছিল? জোট জোট জোট। তেজস্বীর কাছ থেকে একগুচ্ছ জোটের নামে কংগ্রেস আসন নিল, নামমাত্র আসনে কংগ্রেস জিতলো, লাভ হয়ে গেল এনডিএ। কংগ্রেস ফেল করেছে, কংগ্রেস ফেল করছে। আমাদের নেত্রী কখনো বলেননি যে কংগ্রেসকে বাদ দিয়ে চলো। বলেছেন কংগ্রেস তার নেতৃত্বটা ফেল করছে, কংগ্রেস তার দায়িত্ব পালন করতে পারছে না, এবং সেটা তো প্রমাণিত সত্য। আর সিপিএম আর কংগ্রেস পশ্চিমবঙ্গে 16 সাল থেকে হাত মিলিয়ে তারা ভোট কেটে বিজেপিকে জেতাতে চাইছে পশ্চিমবঙ্গে, আর মানুষ প্রত্যাখ্যান করছে, শূন্য পাচ্ছে। তাদের মুখে এই ধরনের কথা মানায় না। অধীরবাবুর আগে কৈফিয়ত দিন, শূন্য কি করে নামালেন একটা দলকে? মানুষের কতখানি প্রত্যাখ্যান তীব্র হলে একটা দল শূন্যে পৌঁছয়। তারা আত্মসমালোচনা ঠিকঠাক ভাবে করুন। আর আমি এই প্রসঙ্গে যেটা আরেকবার বললাম, আমাদের তীব্র প্রতিবাদ থাকছে ইপিএফ এর সুদ কমানো নিয়ে। আমরা মনে করছি 4 রাজ্যে তাও তথাকথিত জয়, যেখানে আসন কমে যায়। উত্তরপ্রদেশে আসন কমে গেছে, উত্তরাখণ্ডে আসন কমে গেছে। আপনারা ভালো করে ভাবুন, 2021 সালে যদি তৃণমূলের আসন না বেড়ে কমে 160 180 হতো, তাহলে কি বলতেন? সংবাদ মাধ্যম কি বলতো? বিজেপি কি বলতো? সিপিএম কি বলতো? কংগ্রেস কি বলতো? আরে আমরা তো বেড়েছি, আপনাদের সব চেষ্টা সত্ত্বেও আমরা বেড়েছি। উত্তরপ্রদেশে কমেছে, উত্তরাখণ্ডে কমেছে। তো তথাকথিত যে 4টে রাজ্যে বিজেপি জিতেছে, তার জয়ের উপহার ইপিএফ এর সুদ কমিয়ে দিল। এটা জনবিরোধী সরকার, জনবিরোধী নীতি। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, ভোজ্য তেল, জীবনদায়ী ওষুধ, রাষ্ট্রীয় সম্পদগুলো বিক্রি করা। বলছে ভারত মাতা কি জয়। মায়ের গলা থেকে একের পর এক গয়না খুলে খোলা বাজারে বিক্রি করে দিচ্ছে। এয়ার ইন্ডিয়া বিক্রি করে দিল, এলআইসি খোলা বাজারে নিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সঞ্চয়ের উপর ভিত্তি করে যারা এই কঠিন পরিস্থিতিতে লড়াই করছেন, বেঁচে থাকছেন, তাদের উপর তীব্র আক্রমণ এই কেন্দ্রীয় সরকার আবার নামিয়ে আনলো। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সংসদের ভিতরে, সংসদের বাইরে এ নিয়ে তীব্র প্রতিবাদ চালিয়ে যাবে। তুলনা করবেন বাংলার সঙ্গে। করোনার পরিস্থিতিতে সারা দেশে মাথাপিছু আয় কমছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার নানা সামাজিক সুরক্ষা প্রকল্পের মধ্যে দিয়ে মাথাপিছু আয় এই দুঃসময়েও বেড়েছে। কিন্তু দেশের সরকার, কেন্দ্রের সরকার যদি জনবিরোধী নীতি নিয়ে সামাজিক সুরক্ষার ছাদগুলো সরিয়ে দিতে থাকে, তাহলে এই লড়াইটা জনগণের লড়াই। এই লড়াই তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দেবে। লক্ষ্য 2024 তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দেবে। অধীর চৌধুরী খুব আক্রমণাত্মক ভাবে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে বিশ্বাস করে না, এবং আগামী সময় এমন একটা সময় আসবে, দিন আসবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের কাছে যেতে হবে। আমি একটা কথা বলছি, কংগ্রেস এই মুহূর্তে প্রাসঙ্গিক শক্তি নয়, বাস্তবটা ওনারা বুঝুন। 2014 ফেল করেছেন, 2019 ফেল করেছেন, 2016 পশ্চিমবঙ্গ বিধানসভা ফেল করেছেন, সিপিএম এর সঙ্গে হাত মিলিয়েও ফেল করেছেন, 2021 ফেল করেছেন, শূন্যে পৌঁছেছেন, বিহার ফেল করেছেন, একের পর এক রাজ্য, পাঞ্জাব ফেল করেছেন, গোয়া এর আগের বার কংগ্রেসের এমএলএরা চলে গেল বিজেপির সরকার করতে। জেতা এমএলএদের ধরে রাখতে পারেন না। ফলে কংগ্রেস আগে আত্মসমালোচনা করুক, কংগ্রেস নিজের দিকে তাকাক। কংগ্রেসের প্রাসঙ্গিকতা নেই, কংগ্রেসের নেতৃত্ব ব্যর্থ। যারা পুরনো কংগ্রেসী যে কজন আছেন বিভিন্ন রাজ্যে, তারা সিদ্ধান্ত নিন যে এই ব্যর্থ নেতৃত্বে থাকবেন, নাকি কংগ্রেসের আদর্শে, কংগ্রেসের নীতিতে
যারা কংগ্রেস থেকে বেরিয়ে মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী, তাদের নেতৃত্বে বিকল্পটাকে তৈরি করবেন। কংগ্রেসকে সেটা ভাবতে হবে। তৃণমূল একবারও বলেনি কংগ্রেসকে বাদ দিয়ে চলো, তৃণমূল বারবার বলছে কংগ্রেস নেতৃত্ব দেওয়ার জায়গা নেই, তারা বারবার ফেল করেছে, তাদের উপর নির্ভর করে ডুবতে হয়েছে। বিজেপিকে সরাতে বিজেপি বিরোধী সব শক্তিকে একজোট থাকতে হবে। আমি একটা কথা বলি, আমরা পরের নিশ্চয়ই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। গত কয়েকদিন ধরে দেখা গিয়েছে যে এ রাজ্যে তথাকথিত বিজেপির দু একজন নেতা তারা খুব ব্যক্তিগত স্তরে নানা ধরনের আক্রমণ করছেন, যার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই, কিন্তু তাদের উদ্দেশ্য, তাদের বিধেয়, তাদের নিজস্ব অবস্থান, তাদের কहीं पे নিগাহে कहीं पे নিশানা, এগুলো সকলের সামনে আসা উচিত। আমাদের সঙ্গে আজকে রয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা ইউনিটের ইনচার্জ রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, এবং আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের অন্যতম সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। বাস্তব ঘটনাচক্রে তারা দুজনেই খুব কাছ থেকে এই বিধানসভা নির্বাচনের আগে পরে এই তথাকথিত বিরোধী নেতার ভূমিকা তারা খুব কাছ থেকে দেখেছেন। ফলে আজকে এই তথাকথিত বিরোধী নেতা তিনি কোন উদ্দেশ্যে বিজেপিতে গেছিলেন আর নন্দীগ্রামে কি কারচুপি করেছেন, এই বিষয়টা যারা কাছ থেকে দেখেছেন, প্রতিবাদ করেছেন, ভেতরেও আওয়াজ তুলেছিলেন, বৈঠকে দাঁড়িয়ে বলেছেন দলের, তাদের মুখ থেকে আপনারা সরাসরি শুনুন। আমি রাজীবকে বলতে অনুরোধ করি। আমি প্রথমে আপনাদের বলি যে আপনারা সবাই দেখছেন যে বিরোধী দল এখানে তৈরি হয়েছে, আর বিরোধী নেতার ভূমিকাটা কি এতদিন ধরে যারা বিধানসভা দেখেন তারা যদি লক্ষ্য করে দেখেন যে বিরোধী নেতার ভূমিকাটা শুধুমাত্র মুখ্যমন্ত্রীর বিরোধিতা করা, একদম বিলো দা বেল্টে নেমে একদম ব্যক্তিগত কুৎসার পর্যায়ে নিয়ে গেছেন এই বিরোধী দলনেতা। আমি দু একটা ইনসিডেন্ট রিসেন্ট যেগুলো ঘটেছে আমি তার মধ্যে থেকে বলি। প্রথম, আজকে আমরা প্রথম বিধানসভায় দেখলাম যে একদম গড়া পেটা ম্যাচ, অর্থাৎ নাটক করে রাজ্যপাল এবং বিরোধী নেতা দুজনে মিলে নাটক করে, সেই নাট্য রচনা করে বিধানসভাকে কি করে কলুষিত করেছেন আমরা দেখেছি। মানে এমন একটা ঘটনা তৈরি করা হয়েছিল যা বিধানসভায় কোনোদিনও দেখিনি আমরা, যে একদম যাতে সাংবিধানিক সংকট তৈরি করা যায়, বিরোধী বেঞ্চ থেকে আওয়াজ উঠবে, রাজ্যপাল তার ভাষণ দেবেন না, বেরিয়ে চলে যাবেন। অর্থাৎ এই পটভূমিকা রচনা করেছে। এখানে বিরোধিতা মানে শুধুমাত্র গঠনমূলক বিরোধিতা কেউ করছেন না, একদম এমন একটা রাজ্যের সাংবিধানিক সংকট তৈরি করার চেষ্টা করছেন। আমি গতকাল দেখছিলাম উনি বাজেটের উপরে, বাজেট ভাষণ শেষ হয়নি, বাইরে বেরিয়ে গিয়ে তিনি অনেক কথা বলেছেন। আমি কয়েকটা কথা ওনাকে জ্ঞাতার্থে আমি স্মরণ করিয়ে দিতে চাই। উনি পেট্রোল ডিজেলের কথা বলেছেন, একটু আগে কুণালদা বলছিলেন। আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই পেট্রোলিয়াম মন্ত্রকের স্ট্যাটিস্টিক্স ধরে যে 2018-19 পেট্রোল 148 বার বেড়েছে, ডিজেল বেড়েছে 140 বার, কমেছে মাত্র 4 বার। 2019-20 পেট্রোলের দাম 89 বার বাড়ানো হয়েছে, কেন্দ্রীয় সরকার বাড়িয়েছেন, বিজেপি গভর্নমেন্ট। ডিজেল বেড়েছে 79 বার। 20-21 পেট্রোল বেড়েছে 76 বার, ডিজেল বেড়েছে 73 বার। এবং সর্বোপরি যে এক্সাইজ তোলা হয়েছে 3,44,000 কোটি টাকারও বেশি যে এক্সাইজ তোলা হয়েছে কেন্দ্রীয় রেভিনিউ। গতকালকে মুখ্যমন্ত্রী পর্যন্ত বলেছেন উনি জানেন না, উনি বাজেটের বিতর্কে অংশগ্রহণ করতে পারবেন না, কারণ উনি খুব ভালো করে জানেন যে ওনার কতটা দৌড়, তাই বাইরে বেরিয়ে তিনি বিভ্রান্তিমূলক কথা বলার চেষ্টা করছেন। আমরা অবাক হয়ে গেলাম। উনি বলছেন যে কেন বেরিয়ে এসছেন না, বাজেটের প্রত্যেক পাতায় পাতায় নাকি কেন্দ্রীয় প্রকল্পগুলোকে রাজ্যের প্রকল্পগুলো চালানো হয়েছে। আমি ওনাকে স্মরণ করিয়ে দিতে চাই, কোন প্রকল্প কেন্দ্রীয় প্রকল্প? কন্যাশ্রী প্রকল্প কেন্দ্রীয় প্রকল্প, আপনারা এখানে রয়েছেন মানুষ জানে। কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, শিক্ষাশ্রী প্রকল্প, যুবশ্রী প্রকল্প, স্বাস্থ্যসাথী বলুন, আপনারা লক্ষ্মীর ভান্ডার বলুন, গতিধারা বলুন, কর্মতীর্থ বলুন, কোন প্রকল্প, স্টুডেন্ট ক্রেডিট কার্ড বলুন, দুয়ারে সরকার বলুন, শিক্ষাশ্রী বলুন, সবুজশ্রী বলুন, সবুজ সাথী সাইকেল বলুন, কোন প্রকল্পটা উনি বলছেন? আমি তো অবাক হয়ে যাচ্ছি যে এত মিথ্যা ভাষণ দিতে পারেন। কেন মিথ্যা ভাষণ দেওয়াটা তার কাজ, আমরা নিজেরাও দেখেছি বিগত দিনও।
আমি বারবার বলতাম, তখন আপনারাও দেখেছেন, এর আগে আমি অন এয়ার বলেছি যে বিজেপিতে ঢুকে যখন দেখতাম যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা ব্যক্তিগত কুৎসা এমন জায়গায় নিয়ে চলে গেছেন, এমন পর্যায়ে নিয়ে চলে গেছেন, আমি তার প্রতিবাদ তখনও করেছি, তাকেও বলেছি যে তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এইরকম বিলো দ্য বেল্ট যদি বলা হয়, তাহলে এটা নিশ্চিতভাবে বাংলার মানুষ ভালোভাবে নেবে না। তার ফলাফল আমরা বিগত দিনে বাংলার রেজাল্ট থেকে আমরা দেখেছি। এবং সর্বোপরি আমি বলছি, প্রত্যেকটা মুহূর্তে এমন ভাবে তিনি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আমি আজকে দায়িত্ব নিয়ে বলতে পারি, নন্দীগ্রাম উনি বারবার বলেন, আমিও সেই সময় ভারতীয় জনতা পার্টিতে ছিলাম, বুকে হাত দিয়ে বলুক তো নন্দীগ্রামের ভোট কতটা স্বচ্ছ হয়েছে। বাংলার মানুষ জানে নন্দীগ্রামের ভোট কিভাবে হয়েছে। নন্দীগ্রামের ভোট স্বচ্ছ হয়নি। এবং সর্বোপরি যেদিন ফলাফল ঘোষণা হয়, তিনি নিজে আমায় বিকেলে ফোন করে বলেছিলেন যে নন্দীগ্রামে আমি হেরে গেছি। তারপর কোন জাদু বলে আবার নন্দীগ্রামে তিনি জিতলেন। আমি নেত্রীকে অনুরোধ করব, যে কেস করা হয়েছে হাইকোর্টে, সত্যি কথা একদম আমরা তার সেই কেসে আমরা চাই এর বিচার হোক, যাতে আবার পুনরায় নয় নির্বাচন, নয় ভোট গণনা হোক। তাহলে দুধ কা দুধ পানি কা পানি কি আছে তা পুরোপুরি স্পষ্ট হয়ে যাবে। ইনি বর্তমানে কি অবস্থা, আজকে বিজেপিতে যদি কেউ দাম বাড়িয়ে থাকেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে যখন শুভেন্দু অধিকারী এই কথাগুলো বলে, তখনও বলতে আমি বারবার এই কথাটা বলতাম যে আজকে শুভেন্দু অধিকারীকে যদি কেউ তৈরি করে থাকে বিরোধী দলনেত্রী, তার নাম হচ্ছে, যদি কেউ তৈরি করে থাকেন তিনি আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার অবদানে আজকে তিনটে দপ্তর পেয়েছিলেন উনি, এতগুলো কর্পোরেশন বা নিগম বলতে পারেন, তার সমস্ত দায়িত্ব তিনি ছিলেন। আমি তো এক সময় বলতাম যে সব থেকে যদি রেটিং কেউ বাড়িয়ে থাকে এই বিরোধী দলনেতার, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িয়েছিলেন। আজকে এই বাড়িয়েছিলেন বলে বিজেপিতে গিয়ে দর পেয়েছেন। আজকে বিধানসভায় তিনি সম্মুখীন হতে পারেন না, মুখোমুখি বসতে পারেন না, কথা বলেন কেন্দ্রীয় সরকারের। আমি তাকে বলছি, আগে বলুন তো যে কেন্দ্রীয় সরকার যে 90,000 কোটি টাকা আটকে রেখে দিয়েছে দিতে বলুন, পেট্রোল ডিজেলের দাম কমাতে বলুন, সর্বোপরি যে 6,000 কোটি টাকা জিএসটি বাবদ আমরা পাবো সেটা দেয়নি, উল্টে 6,425 কোটি টাকার ঋণগ্রস্ত করে দিয়েছে এই রাজ্যকে। কিচ্ছু দিচ্ছে না কেন্দ্রীয়, সেন্ট্রাল ডেভলিউশন যেটা সেটা পর্যন্ত দেয় না। এবং এই করতে করতে আজকে বিরোধী দলনেতাকে আমি হুঁশিয়ারি দিলাম, আজকে এই করতে করতে আপনি নিজের ওয়ার্ডে হেরেছেন। নন্দীগ্রাম তো পরের কথা, সেটা আমি আবার বলছি, নন্দীগ্রামে একবার পুনরায় গণনা হোক, তাহলেই প্রমাণ হয়ে যাবেন। নিজের বুথে হেরেছেন, নিজের ওয়ার্ডে হেরেছেন। আজকে বিজেপিকে কোথাও 108টা ওয়ার্ডে কোন পৌরসভায় আপনি জেতাতে পারেননি। আর বাইরে বেরিয়ে এত বড় বড় কথা আপনি বলছেন, এই কথা আপনার মুখে সাজে না। এবং জেনে রেখে দিন, যে 4টে রাজ্যের নির্বাচন নিয়ে আমি দেখছেন সেদিন খুব আনন্দ, আবির মাখছেন এরা। আরে কিসের আনন্দ? যে বিগত নির্বাচন হলো তার ফল দেখুন। 108টা পৌরসভায় সেখানে বামপন্থীদের নিচে নেমে গেছেন। আপনারা ভোট পেয়েছিলেন 38%, সেই ভোট কোথায় এসে দাঁড়িয়েছে দেখুন, 12%-এর কাছাকাছি এসে দাঁড়িয়েছে। সুতরাং এই কথা আপনার মুখে সাজে না। এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, বিরোধী নেতা যে কাজগুলো বর্তমানে করছেন, যদি এই কাজ করেন, আপনারা দেখেছেন 89 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর ফল দেখেছিল বাংলার মানুষ। সেভাবে কারচুপি করে 89 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোককে লোকসভা থেকে হারানো হয়েছিল। তারপরে সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কোথায় পৌঁছেছে। আর ঠিক যেভাবে বিরোধী নেতা মুখ্যমন্ত্রীকে একদম পার্সোনাল অ্যাটাকে নিয়ে যাচ্ছেন, যেভাবে বারবার বিরোধী বিলটা অ্যাটাক করছেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আগামী দিনে বিজেপিকে দূরবীন দিয়ে এই বাংলায় দেখতে হবে। বিজেপিকে মানুষ দেখতে পাবে না, আর এই বিরোধী নেতাকেও আগামী দিনে খুঁজে পাওয়া যাবে না। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আমি পরে প্রশ্ন নিয়ে আমি অনুরোধ করব আমাদের তৃণমূলের রাজ্য তৃণমূলের অন্যতম সহসভাপতি জয়প্রকাশ মজুমদার, ঠিক কি কারণে উনি বিজেপির অন্যতম শীর্ষ নেতা ছিলেন, ঠিক কি কারণে কোন উদ্দেশ্যে এই শুভেন্দু অধিকারী বিজেপিতে গিয়েছিলেন, জয়প্রকাশ মজুমদার বর্ষিয়ান নেতা, তার কাছ থেকে শুনুন। আমি রাজীবের শেষ কথাটা ধরেই বলবো যে আপনাদের মনে আছে 2রা মে 2021 বিকেল 5টার সময় বিজেপির হেস্টিংসের রাজ্য দপ্তর থেকে সেই ইলেকশনের ফলাফলের উপরে বিজেপির পক্ষ থেকে আমি প্রেস করেছিলাম, এবং সেই প্রেস আপনারা প্রেসের যদি এখনো রেকর্ডিং দেখেন, আমি বলেছিলাম যে নন্দীগ্রামে মাননীয়া জিতেছেন, তাকে অভিনন্দন জানাচ্ছি, আমাদের শুভেন্দু অধিকারী হেরেছেন। কারণ সেই খবরই ছিল বিকেল 5টায়।
রাজীব যেটা বলল, আমাকে নিজে ফোন করে বলেছে আমি হেরে এর পরবর্তী ক্ষেত্রে যখন উল্টে যায় ফলটা, পাল্টে যায় ফলাফল, তার পরবর্তী ক্ষেত্রে আমি নিজে শুভেন্দু বাবুকে জিজ্ঞেস করি যে আমরা খবর পেলাম, আমরা প্রেস করে বললাম তুমি হেরে গেছো, তারপর এই পরবর্তী ক্ষেত্রে জিতলে। উনি একটা তার রহস্যময় হাসি হেসে আমাকে বলেছিলেন, জয়প্রকাশ দা অনেক কায়দা করতে হয়েছে, কোট আনকোট বলছে, অনেক কায়দা করতে হয়েছে। এই প্রসঙ্গেই বলছি কায়দাটা দীর্ঘদিন ধরেই চলছে। কারণ যখন শুভেন্দু বাবু সিদ্ধান্ত নেন বা বিজেপির থেকে সিদ্ধান্ত হয় যে শুভেন্দু বাবু যোগদান করতে চলেছেন, সেই সময়কার কয়েকটি মিটিং এ আমার উপস্থিত হওয়ার সুযোগ হয়েছিল। কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্যের দিলীপ বাবু ছিলেন এবং আরো কয়েকজন ছিলেন। তাদের সেই জায়গাতে, এবং আপনারাও জানেন দিলীপ বাবু বিভিন্ন বিষয়ে আমার উপরে, আমার মতামতের উপর নির্ভর করতেন, আলোচনা করতেন। তিনি প্রাথমিকভাবে শুভেন্দু বাবুর যোগদানে একটুখানি তার অনীহা ছিল। যাই হোক, সেখানে ওই সময়কার শুভেন্দু বাবুর বিরুদ্ধের যে এফআইআর, যে কেস, সেইগুলোকে অন্তরালে পাঠিয়ে দেওয়ার, 7 হাত জলের নিচে পাঠিয়ে দেওয়ার একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং যে হচ্ছে সেটা পরিষ্কার হয়েছে। এই প্রসঙ্গে আপনাদের আরো একটু পেছনে নিয়ে যাই। এই শুভেন্দু বাবুর যে নারদার ঘটনা 2016 সালে পার্টির নির্দেশে পার্টি অফিস থেকে আমি দেখিয়েছিলাম, আপনাদের মনে থাকবে সেটা। এবং আমার সেইখান থেকে দায়িত্ব নিয়ে আমি জিজ্ঞেসও করেছিলাম কেন্দ্রীয় নেতৃত্বকে যে এর এফআইআর এর নাম আছে, কি হচ্ছে তদন্ত, এরকম তাকে। তখন বলেছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্যের 2-1 নেতা যে শুভেন্দু বাবুকে এই যে তার বিরুদ্ধে অভিযোগ, সেইটার থেকে বাঁচার জন্য তিনি আসছেন আজকে বিজেপিতে। এবং আপনারাও জানেন, এসেই তিনি সনাতনী বিজেপি হয়ে উঠেছেন। সুতরাং তার আজকের সমস্ত কথাবার্তার মধ্যে বা পেছনে আছে একটা কনস্পিরেসি, যেখানটাতে সেই কনস্পিরেসিটা হচ্ছে যে আমি কেন্দ্রীয় তদন্তের হাত থেকে আমি বাঁচব, আমি বেঁচে থাকব, আমি পেছনে নিজের কৃতকার্যটাকে আমি সরিয়ে দিতে চাই। এটাই তিনি প্রমাণ করেছেন। আরেকটি কথা আমি আপনাদের বলতে চাই যে টাকা পয়সার কথা হলো, কেন্দ্রীয় টাকা পয়সা বাকি আছে। আমি নিজে শুনেছি যখন আলোচনা হয়েছে আমাদের, শুভেন্দু বাবু বলছেন কেন্দ্রীয় নেতাদের পশ্চিমবঙ্গকে পেটে মারতে হবে, ভাতে মারতে হবে। পশ্চিমবঙ্গকে পেটে মারতে হবে, ভাতে মারতে হবে মানে কি? মমতা বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, রাজীব, পশ্চিমবঙ্গের জনতাকে আপনারা টাকা পাঠাবেন না, পশ্চিমবঙ্গের জনতাকে পেটে মারা, ভাতে মারা, সেটার পরামর্শ দিচ্ছেন কে? বিরোধী দলনেতা দিচ্ছেন দিল্লিকে। পশ্চিমবঙ্গের মানুষের জীবন নিয়ে তিনি রাজনীতি করছেন। নিজের ওয়ার্ডে সেই কারণেই এবার জিততে পারেননি, কারণ জনতা পরিত্যাগ করেছে তাকে। পশ্চিমবঙ্গের মানুষকে পেটে মারতে হবে, ভাতে মারতে হবে, এটাই হচ্ছে শুভেন্দু বাবুর পরামর্শ কেন্দ্রীয় বিজেপিকে। তারই এই যে কথা শুনলেন যে 90,000, 1 লাখ কোটি টাকা কেন্দ্র থেকে যে করে হোক আটকে রাখো। আর কাদের উপর ফলাফল পড়বে? সাধারণ গরিব মানুষ, প্রান্তিক মানুষ, গ্রামের মানুষ। প্রাপ্য টাকা রাজ্য পাবে না, আর তার ফলাফলে গরিবদের, আরো গরিব, তাদের খেতে অসুবিধে হবে। বলছেন শুভেন্দু বাবু সেই মিটিং গুলোতে রেশন পাঠাচ্ছেন কেন? বা এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় চাল দিচ্ছেন, সেটাকে বন্ধ করার বন্দোবস্ত করুন। মানে যতগুলো সাধারণ গরিব মানুষের জন্য যত প্রকল্প, সেগুলোকে সব বন্ধ করতে হবে। কার টাকায় প্রকল্প চলে? সাধারণ মানুষের টাকায়, করদাতাদের টাকায়, বিজেপির টাকায় নয়। বিজেপির দিল্লি অফিসেতেও এই টাকা তৈরি হয় না।
সুতরাং এই যে বাংলা বিরোধী মনোভাব শুধু ক্ষমতা এবং রাজনীতির জন্য আর নিজেকে বাঁচানোর জন্য, এটা শুভেন্দু বাবুকে বাংলার মানুষকে জবাব দিতে হবে। আর একটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব, যে শুভেন্দু বাবু তিনটে জায়গাতেই তিনি রাজনীতির মূল উদ্দেশ্য, তার রাজনীতি জড়িয়ে আছে তিন জায়গায়, রাজভবন, হাইকোর্ট আর নয়তো দিল্লি। বাংলার মানুষের সঙ্গে নেই এবং সেই জন্যই নিজের ওয়ার্ডে পরাজিত হয়েছেন। এই নেতা তার নেতাকে বলেন, তার নিজের এই যে বিধায়কদের দল, তাতেও 50%-এর বেশি বিধায়ক কেন পছন্দ করছেন না শুভেন্দু বাবুকে, যে কারণে কালকে সেই বিবাদ মেটানোর জন্য আপনারা জানেন যে রাজ্য থেকে লোকজন গিয়ে নিজাম প্যালেসে গিয়ে মিটমাট করতে হয়েছে, মিটিং করতে হয়েছে। কিন্তু সব থেকে বড় কথা, এই রাজনীতিটা চলে গেছে তিনটে অধ্যায়ের উপরে, হয় রাজভবন, নয় হাইকোর্ট, নয় দিল্লির নেতা। আর বাংলার মানুষের সঙ্গে সংযোগহীন এই বিরোধী দলনেতা, তাই জন্য নিজের ওয়ার্ডে হেরে বসে আছেন। সামনের দিনে কি করবেন তিনি জানেন না এবং কোনোভাবে বেঁচে থাকার জন্য, ওই অভিযোগগুলো থেকে বেঁচে থাকার জন্যই বিজেপির সঙ্গে আছেন, এইটুকুই বলার। আর হিটকে ভাষণ দিয়ে বেড়াচ্ছে। দুটো মানে আপনারা দুজনেই বলেছেন কোট আনকোট কিছু কথা শুভেন্দু অধিকারী সম্পর্কে, মানে রেজাল্ট বেরোনোর দিন সম্পর্কে। আমাদের শুধু একটাই কোয়েশ্চেন, সেটা হচ্ছে যেহেতু কোর্টে মামলা একটি চলছে, যে কোট আনকোট শব্দ বা কথাগুলো সেটা বললেন, সেটার কোনো তথাকথিত প্রমাণ আপনাদের কাছে থাকবে যেটা আপনারা পেশ করতে পারবেন? কোর্ট যদি আপনাদের কাছে, আমি আবার বলছি, আমি যে কথাটা একদম দর্থহীন ভাষায় বলেছি, যে উনি নিজে নিশ্চিতভাবে ওনার বিবেকের কাছে প্রশ্ন করুন, উনি রেজাল্ট গণনার দিন কি কথা বলেছিলেন। এবং আমি তো বলছি যে আমরা চাইছি তৃণমূল কংগ্রেস থেকে যে কোর্টে তো ওটা বিচারাধীন বিষয়, আমরাও চাইছি নয় পুনর্গণনা হোক, নয় আর একবার নির্বাচন হোক, তাহলেই প্রমাণ হয়ে যাবে দুধ কা দুধ কোনটা, পানি কা পানি কোনটা। আর একটা বিষয় হচ্ছে যেটা বললি, মানে যেটা বললে সেটা হচ্ছে যে এটা তো ওই তো এখন মানে বিচারটা বা তদন্তটা দেরি করাতে করাতে ঘুরে বেড়াচ্ছে। তো মামলার ঠিক যথাযথ সময়, যথাযথ পর্যায়ে এলে দল ওনাদের সঙ্গে কথা বলে শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন আইনি প্রক্রিয়ায় আর কি কি সংযোগ করা যায় কি করা যায় না, সেটা যথাযথ সময় শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেবে। আম আদমি পার্টি আগামীকাল পশ্চিমবঙ্গে একটি মিছিল করবে, নিশ্চিত করতে পারে। তো তাদের যে বক্তব্য মিছিলে, পশ্চিমবঙ্গে রাজনীতির পরিবর্তন করার জন্য তারা পশ্চিমবঙ্গে আসতে চাইছে, কি বলবেন? এটা তো একটা গণতান্ত্রিক পরিবেশ পশ্চিমবঙ্গে আছে, এটা তো বিভিন্ন দল, কংগ্রেস, সিপিএম, বিজেপি, আরএসপি, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক, সিপিআইএমএল লিবারেশন, বহু দল পশ্চিমবঙ্গে রয়েছেন। তারা মিছিল করেন, মিটিং করেন, তাদের কথা বলেন। অতীতেও আপ করেছেন, আপ করেননি তা তো নয়, অতীতেও করেছেন। তো কারোর যদি মনে হয় কোনো ব্যাপারে মিছিল করবেন তো করতেই পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন যে বিজেপিকে হারাতে আঞ্চলিক দল যে যেখানে শক্তিশালী অন্যজন তাকে সাপোর্ট করবে, এই ফর্মুলা কি ধাক্কা খাবে? আমার মনে হয় এখন সেই পর্যায়টাই আসেনি। মানে এখন 2024 যথেষ্ট সময় আছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 21 সালের বিধানসভা নির্বাচন সবাই দেখে নিয়েছেন যে বিজেপির সর্বভারতীয় নেতাদের ডেলি প্যাসেঞ্জারি, কংগ্রেস সিপিএম এর হাত মিলিয়ে লড়াই সব হয়ে গেছে। তো এখন পশ্চিমবঙ্গের যতগুলি মোট লোকসভা আসন বা ব্যক্তি যতটা, অনেক রাজ্য থাকে, সেগুলো অনেকটা 2-3টে যোগ করলে পশ্চিমবঙ্গের সমান হবে। তো ফলে সবাই সব জায়গায় সবার মতো করে লড়ছে। এখন সেই জায়গায় দাঁড়িয়ে শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেবে। মমতা বন্দ্যোপাধ্যায় বা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বলেছে বিজেপিকে হারানোটা মূল লক্ষ্য, জনবিরোধী নীতিগুলোকে বন্ধ করতে হবে। ফলে ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল, গণতান্ত্রিক বিজেপি বিরোধী দলগুলো যদি এক জায়গায় আসা যায়, তো শীর্ষ নেতৃত্ব নজর রাখছেন লোকসভা নির্বাচনের আগে যথাযথ সময় যথাযথ সিদ্ধান্ত হয়ে যাবে। তৃণমূল কংগ্রেসের সম্পর্ক ভালো, বোঝা করা ভালো, বিভিন্ন ইস্যুতেও দেখতে পাওয়া গেছে। কিন্তু যদি মানে বাংলার রাজনীতিতে বদল আনতে হবে এই ধরনের বার্তা নিয়ে মিছিল করে, সেটাকে আপনারা কিভাবে হবে, কেন বদল করা উচিত না সেটা আমরা অভিযোগ। ঘটনা যে কালকে কি করা আগে দেখি
খুবই শক্ত আগে থেকে বিরোধী দলনেতা বলেছেন যে 4-5 রাজ্যে ভোট হলো, কোথাও কোনো পোস্টাল ভায়োলেন্স নেই, কোনো মৃত্যু নেই। এ রাজ্যে যে কলেজের নির্বাচন হোক, পাড়ার নির্বাচন হোক, বারবার ভায়োলেন্স হচ্ছে। বিরোধী দলনেতার এইটুকু রাজনৈতিক জ্ঞান নেই, তাল জ্ঞান নেই যে বিধানসভা নির্বাচন আর পুরসভা নির্বাচনের ফারাক বোঝায়। তো যদি আমরা অন্য রাজ্যের পুরসভা নির্বাচন, আগরতলার পুরসভা নির্বাচন, এগুলো যদি আমরা সামনে আনি, তো সেগুলো সেই তর্কগুলো কোথায় যাবে? তখন আমি ট্র্যাক করে দিচ্ছি। আপনার প্রশ্নের উত্তরে আমি একটুখানি বলি যে এই যে কথাটা আপনি বললেন, আপনাকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি লোকসভা বিধানসভার 4টে রাজ্যের 5টা রাজ্যের ফলাফল ঘোষণা হয়েছে। আর ওনাকে আমি স্মরণ করিয়ে দিই বিরোধী দলনেতাকে যে ত্রিপুরা জুড়ে কি সন্ত্রাস হয়েছে দেখুন, ত্রিপুরাতে কি সন্ত্রাস হয়েছে খালি দেখুন। ওখানে আমাদের কর্মী সমর্থকদের উপরে অত্যাচার হয়েছে, একদম আক্রান্ত আহত করে হসপিটালে পাঠানো হয়েছে, গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, মোটরসাইকেল ভেঙে চুরমার করা হয়েছে, বাড়ি ঘর তো জ্বালিয়ে দেওয়া হয়েছে। বিরোধী দলনেতা কিছু জানেন না যে ত্রিপুরায় কিভাবে থানা দখল হয়ে যায়, থানার উপরে আক্রমণ হয়। এবং সর্বোপরি যারা এই 4টে রাজ্যের নির্বাচনের ফলাফল নিয়ে অত্যন্ত আনন্দিত, আমি তাদের বলি বিধানসভা লোকসভা অনেক তফাৎ, 2 বছর সময় আছে, তার মধ্যে অনেক ঘটি সাজানো হবে। আরে উত্তরপ্রদেশে তো কতগুলো আসন কমেছে সেগুলো একটু বলতে হবে তো। উত্তরপ্রদেশে কতগুলো আসন কমেছে, উত্তরাখণ্ডে কতগুলো আসন কমেছে। গোয়ায় আমরা কি বলেছিলাম যে কংগ্রেস, তৃণমূল, এনজিপি, আপ একসঙ্গে লড়ুক। যদি একসঙ্গে ধরেন তাহলে দেখবেন 39% ভোট আছে, এনডিএ ভোট 33%। যদি কংগ্রেসের মনে হয় তা একা লড়তে গিয়ে ডোবাবে, তাদের ব্যাপার। তৃণমূল কংগ্রেস 3 মাসে 6% ভোট পেয়েছে। আগরতলা, রাজীব ইনচার্জ, আগরতলায় 3 মাসে 24% ভোট হয়েছে। তো হ্যাঁ, এভারেজ। তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে প্রিন্সিপাল অপোজিশন হয়েছে। আমি একটা কথা এর সঙ্গে জুড়তে চাই, কারণ আমি এই সময়টা বিজেপির সঙ্গে সংযুক্ত ছিলাম। গত 2 বছর এই যে সন্ত্রাসের কথা বলছেন, সেখানে আপনারা যদি একটু স্টাডি করে দেখেন, বিজেপির নেতারা দিলীপ ঘোষ, শান্তন বোস, বিভিন্ন অন্য নেতারা, ভারতী ঘোষ ইত্যাদি, তারা সব থেকে বেশি হিংসার কথা বলেছেন এবং প্রকাশ্যে বলেছেন। এবং সেটা দলের মধ্যে হয়েছিল এমন বাতাবরণ তৈরি করো যাতে সারা বাংলাতে একটা হিংসার বাতাবরণ তৈরি হয়। এটা বিজেপির গৃহীত ভেতরকার নীতি ছিল। বলা হয়েছে, তার রিফ্লেকশন এসছে বাইরের এই নেতাদের। এবং আমি এটার দায়িত্ব নিয়ে বলছি, এই নেতাদের যে বয়ান বারবার এসছে, বুকে গুলি করে দেওয়া হবে, মেরে 7 হাত জমির তলায় ঢুকিয়ে দেওয়া হবে, কাঁচা বাঁশ কেটে রেডি করে রাখো। এই যে পরিবেশ, বাংলার শান্ত পরিবেশকে অশান্ত করা এবং হিংসার বাতাবরণ তৈরি করা, এটা বিজেপি একটা স্ট্র্যাটেজি হিসেবে নিয়েছিল। সন্ত্রাসের কথা বলে বাংলায় এই অশান্তির পরিবেশের জন্য যদি কেউ দায়ী থাকে, সেটা হচ্ছে, এখন আমি আপনাদের কাছে বলতে বাধ্য হচ্ছি, এই যে গৃহীত নীতি এবং তাতে কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ সহযোগিতা, এর ফলাফলে এই ঘটনা হয়েছে। রাজ্য বিজেপি নেতারা তো বারবার প্রধানমন্ত্রীর কাছে দরবার করেছেন যে রাজ্যের ভায়োলেন্সটা অনেক বাড়ছে, মানুষ মারা যাচ্ছে। প্রধানমন্ত্রী আজকে গুজরাটের গোবিন্দনগরে বলেছেন যে প্রত্যেকটা রাজ্যকে ল অ্যান্ড অর্ডারটা ঠিক রাখতে হবে। তিনি খুব চিন্তিত রাজ্যের ল অ্যান্ড অর্ডার নিয়ে। বাংলাকে বাংলার নাম আমি একটাই উত্তর দেবো, উনি গুজরাটের মাটিতে দাঁড়িয়ে কথাটা বলেছেন তো। উনি না, উনি শুধু মনে রাখুন, ওনাকে ওনার প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে বলতে হয়েছিল উনি আগে তার রাজধর্ম পালন করুন। যে মুখ্যমন্ত্রীকে নিজের দলের প্রধানমন্ত্রীকে রাজধর্ম শেখাতে হয়, তার মুখে অন্যকে জ্ঞান দেওয়া মানায় না। ভাটপাড়া জয়ী তৃণমূল প্রার্থীর ছেলেকে মারধরের অভিযোগে গ্রেফতার হয়েছে অর্জুন সিং এর আত্মীয়। সেখান থেকে অনেক বোমা পাওয়া গেছে। সেখানে এবার অর্জুন সিং এর দাবি হচ্ছে বোমা মজুত করতে জয়ী তৃণমূল প্রার্থীর ছেলেকে ধাওয়া করেছিল। অর্জুন সিং এর কথার উত্তর দেওয়ার কোন যুক্তি আছে বলে মনে হয় না। অর্জুন সিং ও হচ্ছে প্রভাস টাইপের, হ্যাঁ, ওই একটা বাহুবলী ব্যাপার শুনেছি। হ্যাঁ, তো সুতরাং উনি ওনার গোটা ভাটপাড়া এলাকায়, হ্যাঁ,
তো সবাই জানেন, তাহলে ওগুলো আমাদের অব্দি এসে উত্তর নিতে হবে না। ভাটপাড়ার মানুষ জানেন অর্জুন সিং সম্পর্কে, এবং উনি ওনার ভাটপাড়ার মানুষকেই বোঝাতে পারলেন না বিধানসভায় উনি কি, উনি ভাটপাড়াকেই বোঝাতে পারলেন না পুরসভায় উনি কি। তো সুতরাং আমাদের আবার উত্তর দেওয়ার কি আছে? মানুষ জানেন, মানুষ বুঝে নেবেন। আচ্ছা, জয়প্রকাশ দা, আপনাকে একটা প্রশ্ন করছি। আজকে আপনি এই কথাগুলো বলছেন যে বিধানসভা নির্বাচন যখন হচ্ছিল, সামগ্রিকভাবে বাংলাকে পাতে মারার কথা শুভেন্দু বাবু বলছিলেন, এবং কেন্দ্রীয় সরকারও এ ব্যাপারে খুব সচেষ্ট ছিলেন বাংলাকে ভিতরে মন্ত্রণা করা যায়। সেই সময়ে এই প্রতিবাদটা কেন? 100 বার করেছি, এবং আপনাদের আবার বলছি, আমার একটা দায়িত্ব ছিল যে পলিটিক্যাল ফিডব্যাক কমিটির সিঙ্গল ম্যান কমিটি, তার আমি ছিলাম দায়িত্বে। আমার কাছে এখনো আছে যেসব আমি ইমেল পাঠিয়েছি বারংবার কেন্দ্রীয় নেতৃত্বের কাছে, যে এখানে উগ্র হিন্দুইজম চলে না, এখানে বাঙালিদের কোণঠাসা করে ভাতে মেরে পাতে মেরে সেখানে জায়গা করা যাবে না। এখানে এই জায়গায় বাঙালির মনের হৃদয় স্পর্শ করতে হবে, আর এখানটাতে এসে মানুষের কাছে পাশে দাঁড়াতে গেলে মানুষের পাশে যেতে হবে ওপর থেকে বলে। এবং এই রকমও জায়গা এসছে যে আপনাদের যতগুলো নীতি, সমস্ত নীতিগুলো হচ্ছে অ্যান্টি বেঙ্গলি, বাংলার অস্মিতাকে আঘাত করে বাংলায় জায়গা করা যাবে না, এই সম্বন্ধে অন্তত আমি এখনই বলতে পারি ইলেকশনের আগে, ইলেকশনের সময় অন্তত 18টি প্রতিবেদন আমি পাঠিয়েছি। তখন দলে ছিলাম, সেইভাবেই আমি পাঠিয়েছি। 100 বার আছে, প্রয়োজন হলে সেগুলোও আমি বাইরে নিয়ে আসবো যে কি কি। আপনাদের আরো একটি ঘটনা মনে করিয়ে দিই। 2 তারিখে রেজাল্ট বেরিয়েছিল, 2রা মে। 5ই মে জগৎ প্রসাদ নাড্ডা এসেছিলেন এখানে, সেটাই বোধহয় তার এতদিন পর্যন্ত শেষ আশা বাংলায়। সঙ্গে কৈলাস বিজয়বর্গীয়, সঙ্গে ভারতীয় জনতা পার্টির অন্য নেতৃত্বও ছিল, এবং আপনারা অনেকেই ছিলেন ওয়েস্টার্ন হোটেলের বিকেলের সাংবাদিক বৈঠকে। সেই দিন জগৎ প্রসাদ নাড্ডার মতন রাষ্ট্রীয় সভাপতি এই অধম জয়প্রকাশ মজুমদারকে ডেকে 2.5 ঘন্টা মিটিং করেন ওই ওয়েস্টার্ন হোটেলে, এবং কি কি কারণে পরাজয় ওই আগেকার সমস্ত কাগজপত্র নিয়ে বসে বলেন আমাদের ভুল হয়েছে, যে এই জিনিসগুলো আমরা সরজীবনে সেইভাবে ভাবিনি। আপনি আরেকটা তথ্য তৈরি করে বলুন কি কি কারণে আমাদের পরাজয় হয়েছে। সেটা এই জগৎ প্রসাদ নাড্ডা আমাকে বলেন, আমি সেটাও পাঠিয়েছিলাম যে এই ভুল পরপর হয়েছে। তার মধ্যে আজকে আপনারা যেগুলো বলছেন, এই কথাটা গত 1.5-2 বছর ধরে বিজেপির যে খামতি, যে জায়গা হিংসার আশ্রয় নেওয়া, এবং সামনে একটা পেছনে একটা, সামনে বলছি যে কেন এখানে হিংসা, আর ভেতরকার মিটিং এ গৃহীত নীতি যে হিংসার বাতাবরণ তৈরি করতে হবে, এই দ্বিচারিতা বাংলার মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য বিজেপিকে যথেষ্ট তার গতিবেগ দেয়নি, এবং ফলে যেটাই হয়েছে যে হৃদয় স্পর্শ করতে পেরেছে বাঙালিদের, তিনি জয়লাভ করেছেন। এটা প্রেডিক্টেড ছিল আমার।